হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টার নাম্বার 4 সেটা লাস্ট টপিক হাইড্রোজেন বন্ডিং অ্যান্ড মলিকিউলার অরবিটাল থিওরি এমওটি সেটা পড়ে নেব। ঠিক আছে, তো হাইড্রোজেন বন্ডিং সেটা হচ্ছে হাইড্রোজেন যখন অধিকতর ঋণাত্মক মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ধরো এক্স হচ্ছে অধিকতর ঋণাত্মক মৌল, ঠিক আছে, ওইটার সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন তারা অধিকতর ঋণাত্মক হওয়ার কারণে পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ ক্যারেক্টার প্লে করে দ্বিমেরু ভ্রামক সৃষ্টি করে এখানে। তার ফলে কি হয়, এখানে যে হাইড্রোজেনটা, ঠিক আছে, সেটা আরেকটা যদি অধিক ঋণাত্মক মৌলের সংস্পর্শে আসে তাহলে সেটা কি করে, একটা বন্ডিং করে, ঠিক আছে, একটা বন্ডিং করে, তখন সেই এই দুর্বল একটা বন্ডিং করে, ঠিক আছে, ডট ডটটা বোঝানো হয়, তখন এই বন্ডিংটাকে বলে হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তো এই হাইড্রোজেন বন্ডিংটা টু টাইপস। কি টাইপস? টাইপস 1 হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। আমি যে ফার্স্টে এক্সাম্পলটা দিয়ে এখানে হাইড্রোজেন বন্ডিংটা বুঝিয়েছি, এই এক্সাম্পলটা সেটা হচ্ছে আন্তঃআণবিক ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, মানে আলাদা আলাদা, এইচএফ একটা আরেকটা এইচএফ আরেকটা, ঠিক আছে। আর অন্তঃআণবিক বা ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে একই মৌলের মধ্যে হাইড্রোজেন আরেকটাকে পেয়ে বন্ডিং করছে, ঠিক আছে। এইরকম একটা এক্সাম্পল, যেমন এটা হচ্ছে আন্ত বলতে আলাদা আলাদা এইচএফ, ঠিক আছে, আরেকটা কি এইচএফ এর সাথে বন্ডিং, ঠিক আছে, একটা এইচএফ আর একটা এইচএফ এর সাথে দুর্বল হাইড্রোজেন বন্ডিং দ্বারা আবদ্ধ, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। আর অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকিউলার হচ্ছে আলাদা আলাদা, যেমন এখানে একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে বেনজিনের ক্ষেত্রে অর্থো নাইট্রোফেনল, ঠিক আছে, অর্থোনাইট্রোফেনল। এখানে নাইট্রো গ্রুপটা আছে বেনজিনের অর্থ পজিশনে, আর ফেনল, বেনজিনের যে ফেনল সেটার যে ওইচের এইচের সাথে এই যে ওটা, এই ওটার সাথে হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন বন্ডিং করবে, ঠিক আছে। এইটাকে বলা হয় কি, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং বা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। এখানে হাইড্রোজেন বন্ডিং আর বোঝানোর কিছু নাই। তো হাইড্রোজেন বন্ডিংয়ে যে তড়িৎ-ঋণাত্মক মৌলটা সেটা হতে পারে এফ ও আর এন, মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা তড়িৎ-ঋণাত্মক তাদের সবচেয়ে বেশি, তাই কি হয়, এক্স হিসাবে এই তিনটাকে ধরা হয়। ফন, যেটাকে শর্ট ফর্মে ফন বলা হয়, সেটা যদি হাইড্রোজেনের সাথে বন্ডিং করে, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং কি, এইটাকে কিন্তু হাইড্রোজেন মানে একই একটা যৌগ, এইচএফ একটা যৌগ, সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং না, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডিং অ্যাকচুয়ালি এটাকে বলছে এইচএফ আরেকটা এইচএফ এর সাথে বন্ডিং করলে, একটা এইচএফ এর এইচ আরেকটা এইচএফ এর এফ এর সাথে বন্ডিং করলে, বা একটা এইচএফ আরেকটা, ধরো এইচ ওয়াটারের H2O ওয়াটারের ওর সাথে বন্ডিং করছে, এরকম আলাদা আলাদার সাথে বন্ডিং করছে, তখন এই দুর্বল বন্ডটাকে বলছে হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি বোঝা হয়ে যায়, তাহলে নেক্সট হবে মলিকুলার অরবিটাল থিওরি, যেটা পড়লে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো MOT যেটাকে বলে মলিকুলার অরবিটাল থিওরি, ঠিক আছে, আণবিক কক্ষক তত্ত্ব, সেটা কি? আণবিক কক্ষক তত্ত্ব সেটা হচ্ছে, আমরা জানি দুইটা পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়, ঠিক আছে।
দুইটা পারমাণবিক কক্ষক অবিলোপনের ফলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়, মিন্স একটা অণু তৈরি হয়। দুটো পারমাণবিক কক্ষকের মিলনের ফলে একটা অণু তৈরি হয়। তখন কি হয়, এই আণবিক কক্ষকটা এই পারমাণবিক কক্ষগুলি মিলনের ফলে একটা আণবিক কক্ষক তৈরি করে। ঠিক আছে, যেহেতু অণু তৈরি হয় সেহেতু আণবিক কক্ষক তৈরি করে। তখন এটা বিলুপ্ত হয়ে একটা অন্যরকম স্ট্রাকচার ফর্ম হয়ে যায়, আণবিক কক্ষক তৈরি হয়ে যায়, সেটাকে বলে আণবিক কক্ষক। ঠিক আছে, এবার আণবিক কক্ষকগুলি কি হয়, সমশক্তি সম্পন্ন কক্ষকের মিলনের ফলেই তৈরি হয়, সমশক্তি সম্পন্ন। ঠিক আছে, সমশক্তি সম্পন্ন কক্ষকের মিলন, যেরকম 1s এর সাথে 1s এর মিলনের ফলে কি হবে, তৈরি হবে একটা আণবিক কক্ষক তৈরি হবে। 1s এর সাথে 2s মিলিত হবে না। ঠিক আছে, এরকম সমশক্তি সম্পন্ন কক্ষকের প্রয়োজন ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমাদের এই আণবিক কক্ষক কি হয়, n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনের ফলে n সংখ্যকই আণবিক কক্ষক তৈরি হয়। যেরকম এটা হচ্ছে 1 পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে n সংখ্যক পারমাণবিক কক্ষক। ঠিক আছে, পারমাণবিক মানে পরমাণুর কক্ষক, পারমাণবিক কক্ষকের ফলে কি হয়, ইজিক্যাল টু n সংখ্যক আণবিক কক্ষক। ঠিক আছে, মানে দুইটা পরমাণু মিলিত হয়ে দুইটা পরমাণুর মিলনে কি হবে, দুইটা পরমাণুর মিলনে দুইটা আণবিক কক্ষকই তৈরি হবে। যতটা পারমাণবিক কক্ষক ততটাই আণবিক কক্ষক। ঠিক আছে, অরবিট। ঠিক আছে, তো এটি মলিকিউলার অরবিট থাকবে। থার্ড হচ্ছে গিয়ে এইগুলি n সংখ্যক পারমাণবিক কক্ষকের ফলে n সংখ্যক আণবিক কক্ষক তৈরি হবে। তো এই আণবিক কক্ষক হয় টু টাইপস, একটা হবে বন্ডিং, একটা হবে অ্যান্টি বন্ডিং। বন্ডিংটাকে বলা হয় বাংলাদেশটাকে বলে, একটু ওয়েট, বাংলাদেশটাকে বলে অণুবন্ধী। ঠিক আছে, অণুবন্ধী আণবিক কক্ষক। আর একটা হচ্ছে অণুবন্ধী, সেটাকে লিখে কিভাবে, অণুবন্ধী। বাংলাটা লেখা কত টাফ, না লেখাতে আমার হ্যান্ডরাইটিংগুলো বাংলাতে খুব বাজে হয়ে গেছে। অণুবন্ধী আণবিক কক্ষক বেস্ট হচ্ছে এটাকে মনে রাখা, বন্ডিং মলিকিউলার, বেস্ট মনে রাখা বন্ডিং মলিকিউলার অরবিটাল। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, মলিকিউলার অরবিটাল। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে পাউলির রুলস অনুসারে কি হয় এইটাতে, যেমন পারমাণবিক কক্ষকে পাউলির রুলস অনুসারে একটা আণবিক কক্ষে দুইটা ইলেকট্রনই থাকতে পারে, সেরকম আণবিক কক্ষকেও একটা কক্ষকে দুইটা ইলেকট্রনই থাকতে পারে, কার অনুসারে, পাউলির কথা অনুসারে। ঠিক আছে, সেমভাবে পাউলির পরে যেটা আসে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রটা যেরকম পারমাণবিক কক্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, মানে এটাতে যতক্ষণ পর্যন্ত খালি কক্ষ থাকবে ততক্ষণ ওই কক্ষটাতে একটা একটা করে ইলেকট্রন ফুলফিল হবে, তাও একই ঘূর্ণন অনুসারে, ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজই ফিল হবে যতক্ষণ না কক্ষটা ভর্তি হচ্ছে, খালি কক্ষ যতক্ষণ থাকবে। এটা কে বলেছিল, হুন্ড। ঠিক আছে, তারপর পাউলি হুন্ডের পরে যেটা আসছে আফবাউ নীতি অনুসারেও আণবিক কক্ষগুলা, যেমন পারমাণবিক কক্ষগুলো ফুলফিল হয় সেরকম আণবিক কক্ষ, মানে আফবাউ কী বলেছিল, নিম্ন শক্তি সম্পন্ন কক্ষগুলি আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষগুলা। ঠিক আছে, তো
ঠিক সেই রকমই হচ্ছে নিম্ন কক্ষগুলো আগে পূর্ণ হচ্ছে, দেন পূর্ণ হচ্ছে কারা উচ্চ শক্তি সম্পন্ন আণবিক কক্ষ। আমি কিন্তু পারমাণবিক বলছি না, এটা হচ্ছে আণবিক কক্ষ। ঠিক আছে, তো এই হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরির যেটা থিওরিটা। ঠিক আছে, তো তাহলে কি বোঝা যাচ্ছে থিওরির মধ্যে কি আসছে, যে সমশক্তি সম্পন্ন কক্ষকের ফলে আণবিক কক্ষকটা তৈরি হচ্ছে। ঠিক আছে, সেটার মধ্যে 1s 1sই হবে, 1s 2s এর সাথে হবে না, আবার 2s 2s এর সাথে হবে। n সংখ্যক পারমাণবিক কক্ষকের ফলে n সংখ্যক কি আণবিক কক্ষক তৈরি হবে। আণবিক কক্ষক 2 টাইপসের হবে, একটা অণুবন্ধী আণবিক কক্ষক, একটা অণুবন্ধী আণবিক কক্ষক, বা ইংলিশে বলে বন্ডিং মলিকিউলার অরবিটাল অ্যান্টি বন্ডিং। পাউলির সূত্র অনুসারে একটা কক্ষে কি দুইটা ইলেকট্রন থাকবে, একটা ক্লকওয়াইজ একটা এন্টি ক্লকওয়াইজ। হুন্ডের অনুসারে যতক্ষণ খালি কক্ষক থাকবে ততক্ষণ একটা একটা করে সেগুলিতে ফুলফিল হবে। আহ্বান নীতি অনুসারে কি নিম্ন কক্ষে আগে ইলেকট্রন ঢুকবে, তারপরে উচ্চ আণবিক কক্ষে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, আণবিক কক্ষক। তারপর যে কথাটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমরা যেরকমভাবে পারমাণবিক কক্ষকের ক্ষেত্রে কীভাবে ডিনোট করেছিলাম এগুলিকে এস পি ডি এফ, এগুলিকে পারমাণবিক কক্ষকগুলিকে আমরা ডিনোট করেছিলাম SPDF দিয়ে। সেই রকমভাবে এখন পারমাণবিক কক্ষক ছেড়ে আমরা আণবিক কক্ষকে এসেছি। আণবিক কক্ষক কি হবে, SPDF এর বদলা সেটাকে সিগমা আর পাই দ্বারা চিহ্নিত করা হয়, ডেল্টা দিয়েও চিহ্নিত করা হয়, তবে সিগমার পাইটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে বন্ডিংয়ের জন্য, বন্ডিং মলিকিউলার অরবিটালের জন্য। এই যেখানে বলেছিলাম বন্ডিং বা অনুবন্ধী, এটার জন্য সিগমা পাই। আর যেটা অনুবন্ধী আণবিক কক্ষক বা অ্যান্টি বন্ডিং, সেটার জন্য হবে পাই স্টার আর সিগমা স্টার আর পাই স্টার ফর অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। তারপর হচ্ছে এই দুইটা বোঝানো হয়ে গেছে। তো সরি, আমি বারবার অরবিটাল বলছি না, এটা অরবিট হবে। কক্ষক হচ্ছে অরবিট আর কক্ষ হচ্ছে অরবিটাল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা গেল। তারপর শক্তি কক্ষ কিভাবে ড্রয়িং করা হয়, তার আগে জানতে হবে যে এইখানে কার শক্তি বেশি কার শক্তি কম। ঠিক আছে, তো এখানে হচ্ছে বন্ডিং যে মলিকিউলার অরবিটাল আছে অনুবন্ধী আণবিক কক্ষক, তার শক্তি কি হয় পারমাণবিক কক্ষক যেগুলির মিলনের ফলে আণবিক কক্ষক তৈরি হচ্ছে ওই পারমাণবিক কক্ষকগুলি থেকেও কম হয়। মানে আণবিক, ঠিক আছে, অনুবন্ধী আণবিক কক্ষক শক্তিক্রমটা কি হচ্ছে, অনুবন্ধী আণবিক কক্ষকের শক্তি কার থেকে কম কার থেকে পারমাণবিক কক্ষক, যার ফলে আণবিক কক্ষক সৃষ্টি হচ্ছে, সৃষ্টিকর্তা। ঠিক আছে, পারমাণবিক কক্ষকের থেকেও কম। আর পারমাণবিক কক্ষকের থেকেও শক্তি বেশি কার, ও অনুবন্ধী যেগুলি। ঠিক আছে, ও অনুবন্ধী আণবিক কক্ষকের শক্তি কি সবচেয়ে বেশি, অনুবন্ধী, যেটাকে আমরা সিগমা স্টার বা পাই স্টার দ্বারা চিহ্নিত করব। আর পারমাণবিক কক্ষকগুলিকে SPD এগুলি দ্বারা চিহ্নিত করি, আর অনুবন্ধী আণবিক কক্ষকগুলিকে সিগমা আর পাই দ্বারা। তো তার শক্তি সবচেয়ে কম কার থেকে, পারমাণবিক কক্ষক ইভেন অনুবন্ধী আণবিক কক্ষক অ্যান্টি বন্ডিং থেকেও কম হবে বন্ডিং মলিকিউলার অরবিটালে। ঠিক আছে, এটা ক্লিয়ার। সেই অনুসারে আমরা যদি এক শক্তি স্তরগুলো একটা ড্রয়িং করি স্ট্রাকচারটা, সেটা ধরো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে করছি। ঠিক আছে, হোমোনিউক্লিয়ার আণবিক কক্ষ একটা আঁকি, তাহলে হাইড্রোজেনে কি থাকে 1s কক্ষক থাকে। ঠিক আছে, তো একটা হাইড্রোজেনের 1s, এখানে তো দুইটা, তাহলে 1s 1 দুইটা হলে টোটাল ইলেকট্রন কয়টা, এখানে টোটাল ইলেকট্রন এখানে হচ্ছে দুইটা, হাইড্রোজেনের দুইটা। তাহলে এখানে সিগমা, এটা আমরা তো
আণবিক কক্ষকে সিগমা পাই দ্বারা চিহ্নিত করি, তাহলে এটা হবে সিগমা 1s। দুইটা তো, একটাতে দুইটা করে থাকে, পাউলির সূত্র অনুসারে একটা কক্ষে দুইটা থাকে, তো সিগমা 1s2। ঠিক আছে, তাহলে এবার ড্র করি এগুলোকে কীভাবে আণবিক কক্ষকে আমরা পুট করব। তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোজেনের কক্ষ, ঠিক আছে, এটাতে কীরকমভাবে নেবে, বেসিক্যালি এরকমভাবে ড্রয়িং করে এটাকে। ঠিক আছে, বই আর একটু সুন্দর করে দেওয়া ছিল, এখানে সুন্দর হয়নি, ম্যাচ ভালো করে আবার এঁকে দেখাচ্ছি। এখানে বেসিক্যালি এরকমভাবে হবে। এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এইটা হচ্ছে একটা হাইড্রোজেনের পারমাণবিক কক্ষক, এইটা একটা হাইড্রোজেনের একটাই ইলেকট্রন থাকে, তো একটা হাইড্রোজেনের একটাই ইলেকট্রন থাকবে। তা এই দুইটা পারমাণবিক কক্ষক বিলোপনের ফলে একটা আণবিক কক্ষক সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো কি আমরা দেখেছি, এটা হবে সিগমা 1s, তাহলে এটা হবে সিগমা 1s, এটা হবে সিগমা স্টার। কীভাবে হচ্ছে আমি এটা বুঝাবো। সিগমা স্টার 1s, তাহলে একটা কক্ষে পাউলির সূত্র অনুসারে দুইটাই থাকবে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই দুইটা মিলনের ফলে একটা আণবিক কক্ষক সৃষ্টি হয়েছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটার শক্তি খুব বেশি। ঠিক আছে, আর এটা থেকে এটা ইলেকট্রন ফার্স্টে এটাতে যাবে না, মানে দুইটা ইলেকট্রন তো একটাই কক্ষক তৈরি করছে, আণবিক কক্ষক, তাই একটাতে এইটা, ওইটা কিন্তু ওই কনসেপ্টে নিলে হবে না যে একটা একটা করে সবগুলো বলে এটাতে একটা আবার তিনটা ইলেকট্রন থাকলে এটাতে একটা দিতে মানে দেওয়া যেত, এরকম না। এটা আণবিক কক্ষক। ঠিক আছে, আণবিক কক্ষকে এরকমভাবেই ফুলফিল হয়, যতক্ষণ গ্রাউন্ড স্টেট ফুলফিল না হবে তখন আপার স্টেটে যাবে না। ঠিক আছে, তাহলে আপ টু নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেনের আগে পিরিয়ডিক টেবিলে নাইট্রোজেন আগে স্টার্ট থেকে, মানে ধরো লিথিয়াম থেকে স্টার্ট করে আপ টু নাইট্রোজেন, লিথিয়াম থেকে স্টার্ট করে আপ টু নাইট্রোজেন পর্যন্ত যে শক্তিক্রমটা হবে সেটা হবে সিগমা 1s। ঠিক আছে, সিগমা 1s, সিগমা স্টার হচ্ছে অ্যান্টিবন্ডিং 1s, তার হবে সিগমা 2s, তারপর হচ্ছে সিগমা স্টার 2s, তারপর হবে পাই 2px। এখানে আমি বলে দিচ্ছি ম্যাটারটা কি হচ্ছে। এখানে আমরা জানি 1s কক্ষক থেকে 2s কক্ষকের শক্তি বেশি, তাই সিগমা 1s থেকে সিগমা 2s এর শক্তি অবভিয়াসলি বেশি হবে। ঠিক আছে, তাহলে এরকমভাবেই সাজানো হয়েছে সিগমা 1s থেকে সিগমা 2s, আর বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিংয়ের শক্তি বেশি থাকে, বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিংয়ের শক্তি আমরা বেশি দিয়েছি। তারপর এখানে পাই 2px আর পাই 2py এর শক্তি আপ টু নাইট্রোজেন পর্যন্ত, মানে নাইট্রোজেন না, এগুলি শক্তি সমান হয় পাই 2px 2py এর। আর হচ্ছে পায়ের মধ্যে, আচ্ছা আমি যদি সিঙ্গেলভাবে এই টপিকটা বোঝাতে চাই তাহলে এটা হচ্ছে, আমরা জানি এস কক্ষকের মিলনের ফলে কি হয়, সিগমা বন্ড তৈরি হয়। ঠিক আছে, তাহলে 1s এর হবে সিগমা 1s আর সিগমা স্টার 1s, 2s এর ফলে হবে সিগমা 2s সিগমা স্টার 2s, এস এর ফলে সিগমা বন্ড কমপ্লিট। তারপর আসছে 1s 2s, এবার 2p আসছে, 2pর মধ্যে কি হয়, একটা হয় সিগমা 2pz। ঠিক আছে, আর এটার অ্যান্টিবন্ডিংটা হবে সিগমা 2pz স্টার, আর পির ফলে পাই বন্ডিং তৈরি হয়, তো হবে পাই 2px, এটার অ্যান্টিবন্ডিং হবে পাই স্টার 2px, পাই 2py, বাকি পাই 2p স্টার, পাই 2py স্টার। এটা বন্ডিং অ্যান্টিবন্ডিং, বন্ডিং অ্যান্টিবন্ডিং, বন্ডিং অ্যান্টিবন্ডিং, এগুলি পি কক্ষকের পাই বন্ড। ঠিক আছে, একটা সিগমা বন্ড করেছে কেন, একটা সিগমা বন্ডই হবে আর দুইটা পাই বন্ড হবে। ঠিক আছে, তিনটা পাই বন্ড হবে না, তাই। তারপর হচ্ছে গিয়ে এখানে আপ টু নাইট্রোজেন পর্যন্ত কেন এইটার শক্তি এইটার থেকে কম,
সিগমা 2p(z) থেকে এগুলি শক্তি কম, কারণ আপনার নাইট্রোজেন N2 পর্যন্ত, লিথিয়াম থেকে নাইট্রোজেন পর্যন্ত 2s আর 2p পারমাণবিক কক্ষকের যে শক্তি ডিফারেন্সটা সেটা খুব কম। তার ফলে কি হয়, নিউক্লিয়াসগুলির মধ্যে বিকর্ষণ হয়। নিউক্লিয়াসগুলি বিকর্ষণ হলে সিগমা বন্ড করা যায় না, ঠিক আছে। সিগমা বন্ডের পরিবর্তে পাই বন্ডটা ইজিলি হবে। পাই বন্ড তো পাশাপাশি অভিলেপনে ফেলা হয়, সিগমা বন্ড অক্ষ বরাবর হয়, তাই তো সিগমা বন্ডটা আমি শক্তি বেশি তাই পরে দিলাম। আপ টু নাইট্রোজেনের ক্ষেত্রে এইরকম শক্তি ক্রমটা হবে। প্রথমে 1s এত পর্যন্ত সবগুলির ক্ষেত্রেই ঠিক আছে, আর আপ টু নাইট্রোজেন পর্যন্ত এই জায়গাটাতে চেঞ্জ হবে, যেটা এইটা আগে হবে এইটা পরে হবে, ঠিক আছে। আবার এইটার পরে পাই স্টার 2px ইজিক্যাল টু পাই স্টার ইজিক্যাল টু, এখানে বোঝা না গেলে নিচে লিখছি পাই স্টার 2px ইজিক্যাল টু পাই স্টার 2py। তার থেকে বড় কে হবে সিগমা স্টার 2pz। এই ক্রমটা হবে, এটা বইয়ে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো নোটটা, ঠিক আছে। তাহলে আপ টু লিথিয়াম থেকে নাইট্রোজেন পর্যন্ত। আফটার নাইট্রোজেন যেগুলি আছে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এগুলির ক্ষেত্রে কী হবে, এগুলির ক্ষেত্রে হবে এই জায়গাটা তো ঠিক থাকবে, সিগমা 1s থেকে সিগমা স্টার 1s এর শক্তি বেশি, দেন সিগমা 1s থেকে 2s এর শক্তি বেশি, অবভিয়াসলি 2s স্টারের শক্তিও বেশি হবে। তারপর এখানে হবে, এইখানে যেমন এইটা হয়েছিল, এখানে হবে O2 আর থেকে নিয়ন পর্যন্ত হবে সিগমা 2pz এরটা, কারণ এইটার মধ্যে কি হয় 2s আর 2p কক্ষকের যে শক্তির পার্থক্য সেটা খুব বেশি হয়, তার ফলে নিউক্লিয়াসের মধ্যে তেমন বিকর্ষণ হয় না, তার ফলে সিগমা বন্ড ক্রিয়েট হয় তাড়াতাড়ি, সিগমা বন্ড শক্তিটা কম থাকে, ঠিক আছে। তো এইটা হবে এরকম, এইরকমভাবে এগুলিতে ইলেকট্রন ফুলফিল হবে। তাই এগুলি দিয়ে একটা এক্সাম্পল দেখাবো, তারপর বোঝা হয়ে যাবে। এইটার পরে এইটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল দেখাবো, বোঝা হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে ইলেকট্রনগুলো ফুলফিল হয়। তাহলে আমি আণবিক কক্ষকের একটা দেখাচ্ছি, যেটা হাইড্রোজেনটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। হাইড্রোজেনের কীভাবে হয়েছে, হাইড্রোজেনের ফুলফিল হবে এরকম S2 মধ্যে আছে টোটাল ইলেকট্রন কত আছে, দুইটা আছে, একটাতে একটা, দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন। তাহলে স্টার্টিং হবে 1s থেকে, তো 1sেই তো দুইটা হয়ে গেল আমার সিগমা স্টার 1sে যেতে হবে না, ঠিক আছে। তাহলে এটার হাইড্রোজেন বন্ডিংটা এরকম হচ্ছে, একটা হাইড্রোজেনে তো একটাই ইলেকট্রন থাকে, একটা পারমাণবিক কক্ষক সেটা কি করছে, একটা পারমাণবিক কক্ষক আণবিক কক্ষক ক্রিয়েট করছে, যেখানে এই দুইটার ইলেকট্রন এখানে একলগে থাকছে, ঠিক আছে। তারপর এখানে S2 বন্ধন করেছে, এটা কি হচ্ছে, এটা বন্ডিং মলিকিউলার অরবিটাল সিগমা 1s, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল, এটাতে কোনো ইলেকট্রন নেই, এটা হচ্ছে সিগমা স্টার 1s, কিন্তু এটাতে কোনো ইলেকট্রন নেই, আমরা দেখেছি শুধু সিগমা 1s এই ইলেকট্রন আছে দুইটা, এখানে দেখে ফেলেছি, এইটা দেখি এটা বানিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে পারমাণবিক কক্ষক, এটা হচ্ছে পারমাণবিক কক্ষক, সিমিলারলি এটা পারমাণবিক কক্ষক, আর এইটা হচ্ছে আণবিক কক্ষক, ঠিক আছে, আণবিক কক্ষক। এবার হাইড্রোজেনের পরে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেনের পরে নাইট্রোজেন, আরেকটা দেখাবো অক্সিজেন, শেষ এক্সাম্পল সহ চ্যাপ্টার শেষ। নাইট্রোজেনে কি হচ্ছে, নাইট্রোজেন আমরা দেখি একটা নাইট্রোজেনের 7টা থাকে, আর একটা নাইট্রোজেনের 7টা, সাথে সাথে কত হচ্ছে, টোটাল 14টা ইলেকট্রন হচ্ছে এখানে। নাইট্রোজেনের টোটাল 7টা, কার্বনের 6টা, কার্বনের পর নাইট্রোজেনে ঠিকই আছে 7টা, ওকে, নাইট্রোজেনের 7টাই, 7টার মধ্যে বাহ্যিক কক্ষে থেকে 5টা, ঠিক আছে। তো সাথে সাথে টোটাল কিন্তু লাগবে আমার, টোটাল 7টা প্লাস 7টাই এখানে 14টা, তো 14টা হলে আমি কীভাবে সাজাবো, এটা সিগমা 1s, ঠিক আছে। তারপর সিগমা স্টার 1s, সিগমা 1sে দেবো 2টা, সিগমা স্টার 1sে দেবো 2টা,
বন্ধ শক্তিক্রমটা সাজাচ্ছি। সিগমা 2s এটাতে দেবো 2টা, তারপর আসবে সিগমা স্টার 2s এটাতে দেবো 2টা। ওভারঅল কটা হলো 2 2 2 2 8। আর অনেকগুলো রয়েছে, তাহলে আমি নাইট্রোজেন পর্যন্ত কি থাকবে, নাইট্রোজেন পর্যন্ত এইগুলো থাকবে, পাইগুলা থাকবে আগে, ঠিক আছে। নাইট্রোজেন পর্যন্ত পাইগুলো থাকবে, আর এটাতে সমভাবে ইলেকট্রন বন্টন হবে। যেমন এখানে কত 1 2 3 4 5 6 7 8, একটা একটা করে 9 10 আরও থাকছে, তাহলে দুইটা দুটো করে দিই, দুইটা দুটা করে, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়ে গেছে। 13 যুক্ত আর 2টা লাগবে, তাহলে আমি এতটুকু পর্যন্ত গেলেই হবে। সিগমা 2p জেড পর্যন্ত গেলেই চলে হয়ে, সিগমা 2p জেড স্কোয়ার পর্যন্ত গেলেই হয়ে গেল। সিগমা 1s সিগমা 1 স্টার এর শক্তিক্রমটা সাজিয়েছি কার জন্য, ফর N2। N2 না 14টা থাকছে, 14টা কমপ্লিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কমপ্লিট। এবার আমরা এইটা অনুসারে অরবিটালগুলো আঁকবো। আর একটা ভাইটাল কথা, যে এইগুলাকে কে কে দ্বারা প্রকাশ করা হয়, বই পুস্তকে কে 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 দ্বারা প্রকাশ করা হয়। তুমি এরকমভাবে লিখতে পারো কে কে সিগমা 2s। এটা যখন একদম প্রফেশনাল হয়ে যাবে তখন এরকমভাবে তুমি এটা লিখতে পারবে। প্রফেশনালের ক্ষেত্রে হবে বাকিটা লিখে ফেলবে, ঠিক আছে, প্রফেশনাল হলে। এখন এইটা টোটাল পুরোটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা অনুসারে কিন্তু আমরা ভিতরের কক্ষগুলো ড্রয়িং করবো না, ড্র করবো লাস্টের কক্ষগুলো, ঠিক আছে। এরকমভাবে করা হয়, একদম নিচে যাবে, ফার্স্টে 2s এটা ড্র করবে। 2s তো সবাই 2s 2p থেকে ছোট, তাই 2s এর আণবিক কক্ষটা আগে ড্র করবে, তারপর করবে 2p গুলা, যদি 2p থাকে তাহলে, ঠিক আছে। হাইড্রোজেনের শুধু 2s ছিল, তো হাইড্রোজেনের আমরা 2s এরটাই করেছি। ঠিক আছে, এটা 2s সিগমা 2s সিগমা 2s কার, নাইট্রোজেন N, এটা হচ্ছে সিগমা, না না সরি, সিগমা 2s না, এটা সিগমা 2s তো পারমাণবিক কক্ষক, এটাতে এটা লেখা যাবে না, এটা হবে সিগমা 2s, ঠিক আছে। এটাতে নাইট্রোজেন লিখলে হবে, এখানে হবে N2। তাহলে নাইট্রোজেনের 2s এ কয়টা ছিল, নাইট্রোজেনের 2s এ অবভিয়াসলি একটা নাইট্রোজেনে দেখানো কত থাকবে, একটা নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে, টোটাল 7টা হলে কী হবে, 1s2 2s2 2p কত হবে, 2p হবে 3, ঠিক আছে। তো এসে কয়টা এখানে, সরি দেখা যাচ্ছিল না, N7, ঠিক আছে। N7 1s2 2s2 2p 3, ঠিক আছে। তাহলে 2s এ কটা আছে, 2টা আছে, একটা n এর ক্ষেত্রে দেখে নিয়েছি, তাহলে একটা n এর ক্ষেত্রে এখানে 2s অরবিটাল, তো এটা 2s এর ক্ষেত্রে কত হবে, 2টা হবে, 2টা দিয়ে দিয়েছি। এখানে n এ কত হবে, সেম 2টা হবে, এটা তো পারমাণবিক কক্ষক এই জন্য, আর এটা 2টা মিলে আণবিক কক্ষক তৈরি করছে, এটা সিগমা 2s এটা সিগমা স্টার 2s। তাহলে টোটাল ওভারঅল 4টা আছে, তো এখানে 2টা, এখানে 2টা, হয়ে গেছে 4টা। 2s কমপ্লিট, আণবিক কক্ষক কমপ্লিট। কীভাবে লিখতে হবে এটা আমি দিয়ে দেব বইয়ের নোটটা, ঠিক আছে, কারণ এখানে বেশি বোঝাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। 2s কক্ষকটা শেষ, 2s এর উপরে আঁকবে, 2s নিচে আঁকলাম, তার উপর যাবে 2p, মানে 2p শক্তি বেশি তাই। তাহলে পি কক্ষে 3টা অরবিটাল, তো পারমাণবিক কক্ষকে 3টা অরবিটাল আমি ড্র করছি। সেটা থেকে যাব আণবিক কক্ষকে, দেখো নিচে কে কে আছে, নিচে পি স্টার্টিংয়ে কে আছে, পি স্টার্টিং এইটা আছে, ঠিক আছে। তাহলে এইটা আমি ড্র করছি আগে, কি পাই 2p x পাই 2p y, তারপর উপরে কে আছে, তার উপরে আছে সিগমা 2p z, আছে তো, পায়ের পরে সিগমা 2p z, বাস এতটুকু পর্যন্ত, কিন্তু মানে ইলেকট্রন ফুলফিল এতটুকু পর্যন্ত। তাহলে এখানে বন্ডিং অরবিটালে ইলেকট্রনগুলি ফুলফিল আছে, ওইখানে দেখা গেল। আর এন্টি বন্ডিং কক্ষগুলো আছে, বাট ইলেকট্রন তাদের মধ্যে নেই,
এন্টি বন্ডিং কী থাকবে আপ টু নাইট্রোজেন পর্যন্ত আগে যে বলেছিলাম। ঠিক আছে, এটা স্কেল দ্বারা খুব সুন্দর করে ড্রয়িং করা যায়। স্কেল ছাড়া করছি তো এটা কিন্তু একদম স্ট্রেইট হবে, স্ট্রেইট। ঠিক আছে, এরকম স্ট্রেইট হবে, সবগুলো একখানে মিলিত হবে, তারপর ড্রয়িংটা কমপ্লিট হবে। তো এটা কি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের কি টুপি কক্ষকগুলো, এগুলো নাইট্রোজেনের টুপি কক্ষক। এটা হচ্ছে স্টার এন্টি বন্ডিং, 2p(x) পাই স্টার 2p(y), এটা হচ্ছে সিগমা স্টার 2p(z). কিন্তু এগুলিতে কোনো, আমরা এখানে দেখছি এগুলিতে কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন শুধু এগুলিতে আছে। তাহলে নাইট্রোজেনের পি কক্ষে কয়টা ইলেকট্রন থাকছে? শুধু একটা নাইট্রোজেন অ্যাটমের পি কক্ষে 3টে ইলেকট্রন থাকছে। তাহলে এইটা যে পি কক্ষ, 3টে ইলেকট্রন একটা একটা করে পাউলি সূত্র অনুসারে আমি ফুলফিল করে দিচ্ছি। এখানে পাউলি সূত্র অনুসারে আমি 3টা ফুলফিল করে দিচ্ছি। তাহলে এইভাবে ফুলফিল করলে ওভারঅল হচ্ছে 3টা প্লাস 3টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কমপ্লিট, মানে এন্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে ফর্মুলা হচ্ছে বন্ডিং অরবিটাল, বন্ডিং অর্ডার, বন্ড অর্ডার, বন্ধন ক্রম কীভাবে বের করবে? 1/2 × NB - NA। NB কি এখানে? NB হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মানে বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করছে। এ হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। ঠিক আছে, কমপ্লিট। তাহলে অক্সিজেনটা দেখালে আজকে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, অক্সিজেনটা আজকে দেখবো না, বইয়েতে আগে দেবো বা অফলাইন বুঝিয়ে দেবো। জাস্ট মলিকুলার আণবিক কক্ষ কীরকম হয় সেটা বোঝানোর জন্য বোঝাচ্ছি। তাহলে এখানে দেখো অ্যান্টি বন্ডিংয়ে যে অরবিটাল থাকে সেটা কম স্থায়ী হয়, বন্ডিংয়ে অরবিটাল বেশি থাকে, ইলেকট্রন বেশি থাকলে এটা স্থায়ী বেশি হয়। যেমন এখানে বন্ডিংয়ে ইলেকট্রন আছে, এটা স্থায়ী স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এনার্জির বন্ডক্রমের মধ্যে দেখো কি বন্ডিং অরবিটালে যত ইলেকট্রন থাকবে তত সেটা স্থায়ী অ্যান্টি বন্ডিংয়ের তুলনায় বন্ডিং ইলেকট্রনে। যেমন এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখে নিই অক্সিজেনের বন্ড অর্ডার কি, অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার কি, বন্ডে কয়জন অংশগ্রহণ করছে, অ্যান্টি বন্ডে কয়জন। দেখো বন্ডিংয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, আর অ্যান্টি বন্ডিংয়ে কয়টা? 1 2 3 4, তো 10 - 4। নাইট্রোজেনের ক্ষেত্রে হবে 10 - 4, করলে কি হবে? 1/2, 10 - 4 মানে 6, কাটলে হবে 3। তাহলে নাইট্রোজেনের বন্ডিং অর্ডার কি, বন্ধনক্রম কত? 3, মানে একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন সে 3টা বন্ডই করতে পারবে। এই বন্ড কত পেয়েছে? 3। ঠিক আছে, বোঝা গেল টপিকটা। আর বাকিটা অফলাইন ডিসকাস করে দেবো, আর ভিডিওটা পরে বড় হয়ে যাবে। তাহলে চ্যাপ্টারটা এখানে শেষ হলো মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ, বাই।